স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফরের 5 দিনের মাথায় উত্তরবঙ্গে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী আজ ইন্দো বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে দলজিতের সরেজমিনে ভ্রমণ করেন এবং বর্ডার গার্ডস বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেন। দলজিৎ সিং চৌধুরী বিএসএফ এর ডিজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফরের ঠিক 5 দিনের মাথায় উত্তরবঙ্গে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। প্রতিনিধি পার্থ প্রদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা সেই প্রেক্ষাপটে ডিজির এই সফর তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, একেবারে তাই, যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু ডিজির এই সফর। কারণ আমরা জানি গত 20 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এসএসবি একটি অনুষ্ঠানে, আর ঠিক 5 দিনের মাথায় আজ কিন্তু বিএসএফের ডিজি এলেন উত্তরবঙ্গে শিলিগুড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে তিনি আসেন এবং সেই কিন্তু প্রথমে তিনি বিএসএফের উত্তরবঙ্গের আইজি এডিজি এক দফায় কিন্তু প্রশাসনিক বৈঠকও তিনি সারেন। কারণ আমরা জানি যে অমিত শাহ বলে গেছিলেন যে উত্তর পূর্ব ভারতের করিডোর হলো শিলিগুড়ির চিকেন নেট হিসেবে এর পরিচিতি রয়েছে, কিন্তু এই শিলিগুড়ির আশপাশে কিন্তু একাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। কারণ আমরা জানি বাংলাদেশের উত্তরবঙ্গের একটা বড় এলাকা কিন্তু বাংলাদেশ সীমান্ত ঘেঁষে গেছে। সেই সব বিষয়ে খতিয়ে দেখতেই তার এই সফর, ডিজির এই সফর বলে প্রশাসনিক সূত্রে খবর। আর তাই প্রথমেই তিনি উত্তরবঙ্গের বিএসএফের আইজি এডিজি সঙ্গে কিন্তু এক দফা বৈঠক করেন। পরবর্তীতে তিনি যখন 0 পয়েন্টে আসেন ফুলবাড়ি সীমান্তের, সেখানে তিনি বিজিবি আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলেন। সেখানে আমরা জানি যে সেক্টর কমান্ডেন্ট পঞ্চগড়ের বাংলাদেশে তিনি এসেছিলেন, তার সঙ্গে আরও কয়েকজন আধিকারিক এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেন। যদিও গোটা বিষয়টি তিনি সৌজন্য সাক্ষাৎকার হিসেবে তিনি সামনে বলেছেন, কিন্তু মানে সাম্প্রতিক যা পরিস্থিতি, বিশেষ করে ওপার বাংলা যা পরিস্থিতি, তার নিরিখে ডিজির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। मैंने पूरा नॉर्थ बंगाल का जो हमारा फ्रंटियर है उसका पूरा दौरा किया है और मैंने पाया है कि बीएसएफ के द्वारा अपनी जिम्मेवारी बहुत अच्छे से निभाई जा रही है बॉर्डर गार्डिंग के संबंध में, और बीजीबी के साथ जिस प्रकार से कोऑपरेशन एंड फ्रेंडशिप है, इसी तरह से हर पॉइंट पर, हर रीजन पे, हर सेक्टर में हमारी अच्छी कोऑपरेशन चल रही है और निश्चित रूप से हम अपने बॉर्डर को दोनों तरफ से सुरक्षित रख रहे हैं। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আক্রমণাত্মক শেখ হাসিনা, দেশটা হাইনার দখলে চলে গিয়েছে মন্তব্য মুজিব কন্যার। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় আওয়ামী লীগের অনুষ্ঠানে হাসিনার অডিও বার্তা সামনে আসে, আর সেখানেই তাঁর দাবি তাদের সময়ে হওয়া সব উন্নয়ন ধ্বংস করা হয়েছে। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই, সেই ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসামাজিক উন্নতি আমরা করেছিলাম, তা সবই ধ্বংস করে দিচ্ছে। আবার যেন বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতিতে পরিণত হোক, সেই চক্রান্তটা এই করছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য, বাংলাদেশটা মনে হচ্ছে যেন হায়নাদের দখলে চলে গেছে, মৎস্যজীবীরা সুরক্ষিত নেই, দেশে শান্তি আর নিরাপত্তা নেই, বাংলাদেশে আমরা যে উন্নতি করেছিলাম সবই ধ্বংস করে দিয়েছে। হাসিনাকে বাগে পেতে মরিয়া বাংলাদেশের তদারকি সরকার, দিল্লিতে বিদেশ মন্ত্রককে চিঠির পর এবার ঘুরিয়ে বার্তা, মুজিব কন্যার প্রত্যর্পণের দাবিতে ভারতের জবাবের অপেক্ষা, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত জানালেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। আর সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ঘরে বাইরে সানাসি চাপে ইউনূস সরকার, পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর নির্বিচার নির্যাতনের জের, শান্তি ফেরাতে আমেরিকার কড়া বার্তার পর এবার বাংলাদেশে রাষ্ট্রসংঘের টিম। চট্টগ্রামে পরিস্থিতি সরেজমিনের পর কথা আক্রান্তদের সঙ্গেও।
আমার ছেলে যেখানে এলাকাতে আসছে, আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক রক্ত ভাই গেছে, কিন্তু আমার ছেলেকে আর দেখিও নাই। অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিন্তু আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। আমার নাতি কিন্তু ঘরে তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো দেখতে পাচ্ছি না, বাংলাদেশ কি করে আমাদেরকে চালাই। আমার ছেলেকে নিয়ে গেছে, কি করে? কেরলে ধৃত মোহাম্মদ সাদ রাডি ওরফে সাপ শেখের বাংলা যোগ। কেরল থেকে গ্রেফতার আনসারুল্লাহ জঙ্গি সাপ শেখ। হরিহর পাড়ার ভোটার তালিকায় নাম ওঠে সাপ শেখের। ভারতে অনুপ্রবেশের পর প্রথমে হরিহর পাড়াতেই আস্তানা সাপ শেখ। কেরলে ধৃত মোহাম্মদ সাব রাডি ওরফে সাপ শেখের বাংলা যোগ ঠিক কিভাবে? প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানবো। প্রণব, এই সাপ শেখের বাংলা যোগ ঠিক কিভাবে? দেখো, এই সাবসেপ গত 10 বছর আগে সে এই লালগোলা দিয়ে তোমার ভারতে আসে এবং তারপরে তার যে কাকার বাড়ি এবং দাদু ঠাকুমা থাকতো সেখানে আসে, তারপরে থাকতে শুরু করে। শুধু তাই নয়, তারপরে কিন্তু নওদাতেও সে তার পিসির বাড়ি সেখানে, এবং এই দুটো জায়গাতেই কিন্তু সে রীতিমতনভাবে ভোটার তালিকায় নাম তুলে দেয়, তারপর রেশন কার্ড থেকে শুরু করে তারপর পাসপোর্টও তৈরি করে। এবং এরপরে কিন্তু অসমের হাতে যখন ধরা পড়ে, তারপর কিন্তু প্রকাশ্যে আসে তার ভোটার তালিকায় কিন্তু দুটো জায়গাতেই নাম রয়েছে, এবং এই নাম নিয়ে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও ইতিমধ্যেই কিন্তু তোমার যে জেলা প্রশাসন তার দুই নওদার বিডিও এবং হরিয়ারপাড়ার বিডিওর কাছে তার কৈফত চেয়ে পাঠিয়েছে। যদিও সেখানকার যে নওদার যিনি সেই সময়ে দায়িত্বে ছিলেন বিএলও, তার দাবি তার কাছে যেহেতু পঞ্চায়েতের সার্টিফিকেট থেকে আরম্ভ করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিল, সেই নিয়ম অনুসারেই তারা নাম রেখেছে। তবে একটা জায়গাকার নাম খুব শীঘ্রই বাদ দেওয়া হবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অসমের হাতে ধরা পড়ার পর, এসটিএফ এর হাতে ধরা পড়ার তার যে জঙ্গি যোগ এবং তার যে নেটওয়ার্ক যে বহুদূর পর্যন্ত গড়িয়েছিল, শুধু তাই নয়, তার বোন সেও কিন্তু এই এই যে বাংলার যে যোগ, এই জঙ্গি যোগ, সেটাও কিন্তু প্রমাণ পাচ্ছে এবং তা নিয়েই কিন্তু তদন্তে নেমেছে, এবং তদন্তের পরে এক এক করে নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে। বেশ, এই আধার কার্ড কিভাবে ভুয়ো আধার কার্ড বানানো হলো শোনাবো আপনাদের। ওর পিসের বাড়ি থাকতো 4-5 বছর থেকে। ওর আগের বাড়ি ছিল হরিহরপাড়ার, সেখান থেকে বললো যে ডকুমেন্ট দিয়ে ওর যা যা এগেনস্টে ভোট তুলতে যা যা এগেনস্টে ডকুমেন্ট লাগে সমস্ত দিয়েছিল। সেই হিসাবে অ্যাপ্লিকেশন করেছিল, আমি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছিলাম বিডিও অফিসে, সেইভাবে নাম উঠেছে। ওর পিসি বললো যে আমার ভাইপো এর নাম তুলতে হবে, আমাদের এখানে থাকবে, সেই হিসাবে নামটা তুলেছে। লাগে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট, এখানকার প্রধান দেয় সেটা, আধার কার্ড লাগে, স্কুল সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট লাগে, ছবি লাগে, সেগুলো দিয়েছিল সব। কেরল থেকে গ্রেফতার আনসারুল্লাহ জঙ্গি সাপ শেখ, আর তার পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। বাইরে বেশি থাকি, 1 বছর 2 বছর 3 বছরের বাইরে থাকি, 5 বছর থেকে যোগাযোগই নাই। কোথায় কোথায় যেত, কি কাজ করতো সেটা বলতে পারবো না, বাইরে কোথায় যায় না যায়। বাইরে ধরেন যেখানে কাজ পায় ধরুন সেখানে করে, তো ঠিক নাই। কেরালায় যে করতে হবে তার কোনো মানে নেই।